আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হতে পারে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। কালকে সংসদ অধিবেশন বসবে সকাল 11টায়, তারপরে 16 তারিখ থেকে মুলতবি হবে। এবার ইমাম পুরোহিতদের মাসিক ভাতা কার্যক্রম চালু করল সরকার। পূরণ হলো নির্বাচনের আরেক প্রতিশ্রুতি, নাগরিকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার অঙ্গীকার। প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই। ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা গ্রেফতার, নেওয়া হয়েছে হেফাজতে। কলকাতায় রিমান্ডে আছে শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর। দ্বিতীয় সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ। এবার 2500 মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ইরানের স্থল অভিযানের ইঙ্গিত। ঈদ উদযাপন করতে আগে ভাগেই বাড়ির পথ ধরেছেন মানুষ। বাস ট্রেনে নেই বাড়তি চাপ, কোনো অবস্থাতেই যাত্রী ভোগান্তি মানা হবে না, হুঁশিয়ারি ডিএমপির। বাস বা কোনো গাড়ি যদি দাঁড়িয়ে বা কোনোভাবে রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি করে, এটাতে আমরা বদ্ধপরিকর, আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন বা পেনাল্টি করব। বিভিন্ন পাম্পে আজও দীর্ঘ অপেক্ষা। রাত থেকেই জ্বালানি তেল কেনার ক্ষেত্রে থাকছে না সীমারেখা, জানালেন সড়কমন্ত্রী। নির্দিষ্ট টাইমে বাস ছাড়ছে, ভাড়াও নির্ধারিত হারে নেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত 5 বাংলাদেশি গ্রামের বাড়িতে শোকের ছায়া। ঈদের আগে স্বজন হারিয়ে পরিবারে মাতম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। তার আগে ঈদের ছুটির কারণে রোববারের পর মুলতবি করা হবে অধিবেশন। আবারও শুরু হবে 29 মার্চ শনিবার। জাতীয় সংসদে অনুষ্ঠিত কার্যোপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয় 30 দিনের সময়সীমার কারণে প্রথম অধিবেশনেই নিষ্পত্তি করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের 133টি অধ্যাদেশ। আর সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনার কথা জানান সরকারের মন্ত্রীরা। সংসদ পরিচালনায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই গঠন করা হয়েছিল 15 সদস্যের কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে আগামীকাল রোববার অধিবেশন মুলতবির সিদ্ধান্ত হয়। ঈদের পর 29 মার্চ থেকে আবারও বসবে সংসদ, চলবে পুরো এপ্রিল জুড়ে। এটা এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটা তো এটার উপর যে ইয়েগুলো হয়েছে, এগুলো আলোচনা 133টি যে অধ্যাদেশ, এগুলো বিষয় আছে। বৈঠকে সিদ্ধান্ত হয় বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে। এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ে একটি আলাদা কমিটি কাজ করছে বলে জানান আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে আলোচনা হবে। আইনগত যে বাধ্যবাধকতা যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এগুলো বিশেষ কমিটিতে যাবে, এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। তারপরে বিশেষ কমিটিতে এগুলো আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে, এটাই নিয়ম। বৈঠকে সিদ্ধান্ত হয় রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হবে 50 ঘন্টা। এ আলোচনায় অংশ নিলেও ধন্যবাদ জানাবে না বিরোধী দল, জানান হুইপ নাহিদ ইসলাম। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে,
তো সেই আমাদের আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বৈঠকে আলোচনা হয়নি। তবে জামায়াত জোটের আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে আলোচনা হবে সংসদে। আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। জামায়াত বলছে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে সেক্ষেত্রে তারা রাজপথে নামবে। এটা এই ফয়সালা রাজপথে করতে চায় না। এটা তাদেরকে জিজ্ঞেস করেন। বৈঠকে জানানো হয়, এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য প্রশ্ন পাওয়া গেছে 460টি। সিদ্ধান্ত হয় সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন অধিবেশন বসবে বিকাল 3টায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রোববার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে রাজপথে কঠোর আন্দোলনে নামবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এ কথা জানিয়েছেন জোটের লিয়াজু কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তার অভিযোগ, কথা দিয়ে কথা রাখেনি বিএনপি, তাই জাতির সাথে প্রতারণার জবাব দিতে হবে তাদের। এছাড়া কাল রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় এমপিরা অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নে করা হয় জুলাই জাতীয় সনদ। এর জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় 8.5 মাস ধরে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের জন্য নোট অফ ডিসেন্ট দিয়ে এই চার্টারে স্বাক্ষর করে বিএনপি। জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও সই করে এতে। জুলাই সনদ বাস্তবায়নে গণরায়ে জয় হয় হা ভোটের। 4,72,25,980 জন অপেক্ষায় তাদের রায়ে বাস্তবায়নের। শনিবার দুপুরে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের লিয়াজু কমিটির বৈঠক শেষে সমন্বয়ক অভিযোগ করেন, এই 4.25 কোটি নাগরিককে অপমান করছে বিএনপি। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে ইউ টার্ন নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। তিনি জানান, রবিবার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে রাজপথে নামবে নেতাকর্মীরা। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার, জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এটা প্রধানত দায়িত্ব নিতে হবে। যেহেতু আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। দেশের প্রায় 6,000 উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দকে মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প উদ্বোধনের পর তিনি বলেন, নাগরিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই চালু হচ্ছে এসব সেবা। জানান, ভোটার কালিয়ে নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সোমবার থেকে জাতীয় খাল খনন কর্মসূচি এবং পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। সম্মানী গ্রহণ করছেন হোসেন আহমেদ আব্দুল্লাহ ইমাম। এরপর আসবেন দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে এবার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বিহারের অধ্যক্ষ ও যাজকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পরীক্ষামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেমোরিয়াল কমপ্লেক্স। এরপরেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পৌঁছে যায় ধর্মীয় নেতৃবৃন্দের কাছে। সরকারি সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত তারা। এ সম্মান শুধু আমার নিজের জন্যই নয়, এ সম্মান সমগ্র ইমামদের জন্যই বয়ে আনবে। আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। পাইলট প্রকল্পে ভাতা পান 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। একই সাথে 990টি মন্দিরের পুরোহিত, সেবায়েত, 144টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ, উপাধ্যক্ষ। এই প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে থেকে ইমাম 5,000, মুয়াজ্জিন 3,000 ও খাদেম 2,000 টাকা করে পাবেন। বাকি উপাসনালয়ের জন্য থাকছে 8,000 টাকা, যা থেকে পুরোহিত বা অধ্যক্ষ 5,000 ও সহকারী পাবেন 3,000 টাকা। এছাড়া ধর্মীয় উৎসবে বোনাস দেওয়া হবে 2,000 টাকা। 396টি গির্জার যাজক সহকারীদের জন্য সম্মানী রাখা হলেও খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার অনুসারী যাজকরা ভাতা নিতে ধর্মীয় বিধিনিষেধের কথা জানান। চার্চের আইন, ক্যাথলিকদের ক্যানন ল অনুসারে পুরোহিতদের ব্যক্তিগতভাবে
রাষ্ট্রীয় ভাতা গ্রহণের বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের অমোচনীয় কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। এ সময় দেশে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। তবে যেসব মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি বা দেশি বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত, সেসব সরকারি সুবিধার বাইরে থাকবে। আগামী 4 অর্থ বছরে ধাপে ধাপে দেশের সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সম্মানের আওতায় আনবে সরকার। জীবনের অনেক কঠিন মুহূর্তে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স STF। এই তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ভারতের এই বিশেষ বাহিনী। এদিকে ফিলিপকে জিজ্ঞাসাবাদের জন্য কনসুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ। STF সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ফিলিপ সাংমা একজন বাংলাদেশি নাগরিক এবং তিনি হাদি হত্যা মামলার মূল 2 অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন। পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে চলন্ত মোটর সাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন তিনি। ঈদ উল ফিতরের বাকি মাত্র কয়েকটা দিন। বাড়তি চাপ এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। বলছেন, ভোগান্তি এড়িয়ে স্বস্তির যাত্রার জন্যই এই সিদ্ধান্ত। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ভিন্ন চিত্র। রমজান শেষ হয়ে এলেও যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যাচ্ছে না। এক সপ্তাহ বাকি নেই ঈদের। পরিবার প্রিয়জনদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। রেল স্টেশনগুলোই এখন থেকেই যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। বলছেন, ছুটি শুরুর কয়েকদিন আগে যাত্রা শুরু করলে তুলনামূলক স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। আমাদের তো সরকার ছুটি দিয়েছে 17 তারিখ থেকে, কারণ ওই সময় তো প্রচুর মানুষ গাড়ি দিয়ে যাবে। এই সুবাদে আমরা ফ্যামিলিকে আগে পাঠাই দিতেছি যাতে আমাদের যাওয়াটা সহজ হয় আর কি। ভিড়ির কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে। সামনে ট্রেনের ভিড় হতে পারে, সামনে তো লং ছুটি, সবাই বাসায় যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিড় হতে পারে, যার কারণে ফ্যামিলি সব আগেই পাঠিয়ে দিচ্ছে আর কি। সকাল 9টা পর্যন্ত মোট 11টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী প্রায় 1 ঘন্টা দেরিতে ছাড়ে। তবে অন্য ট্রেনগুলো নিয়মিত বিরতিতে স্টেশন ত্যাগ করে। তবে ভিন্ন চিত্র ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। ঈদ ঘনিয়ে এলেও তেমন যাত্রী চাপ লক্ষ্য করা যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ছুটি পুরোপুরি শুরু না হয় এবং অনেকেই কর্মস্থলে ব্যস্ত থাকায় ফাঁকা গাবতলী বাস স্টেশন। কোনো চাপই নেই, আমাদের 4-5টা গাড়ি এখানে এসে রয়েছে, কোনো চাপ নয়। সকালকার গাড়ি এখন ছাড়তে পারি নাই। যাত্রী কোনো চাপই নেই। আমার একটা গাড়ি ছিল 9:45, আমি গাড়িটা ছাড়লাম 10:30, মাত্র 20 জন যাত্রী দিয়ে। আগে তো দেখতাম ঈদের 1 সপ্তাহ 8-10 দিন আগে থেকে ভালো চাপ থাকতো, এবার মানে একটু কমই দেখা যাচ্ছে এরকম। আবার গাড়িও ট্রিপও কম, পরিবহনের তেলের সংকটের কারণে সবাই সাহস করে অগ্রিম টিকিট অতিরিক্ত গাড়ি লাগায় বিক্রি করতে পারতেছে না। 17 তারিখ থেকে সরকারি ছুটি শুরু হলেই ট্রেনের পাশাপাশি বাস টার্মিনালগুলোতেও বাড়বে যাত্রীদের চাপ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে ঈদে কোনোভাবেই লোকাল বাস দূরপাল্লার গন্তব্যে যাত্রী বহন করতে পারবে না, সেই সাথে ফিটনেসবিহীন লক্কর গাড়ি নামালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধানের। শনিবার সকালে গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে পুলিশ কমিশনার সাফ জানান, গত 2 ঈদের মতো এবারও যাত্রীদের স্বস্তিদায়ক পরিবেশ দিতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের দুর্ভোগ হয় এমন কাজ করা যাবে না বলেও জানান তিনি। লোকাল গাড়ি দূরপাল্লার রুটে চলতে দেওয়া হবে না, পুরাতন গাড়ি রং করে নামালে রুট পারমিট বাতিলের কথা বলেন ডিএমপির 2 অতিরিক্ত কমিশনার। যুদ্ধের 15তম দিনেও ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। মার্কিন মিসাইলের টার্গেটে ধ্বংস হয়েছে ইরানের 90% জ্বালানি রপ্তানি টার্মিনাল, খার্ক আইল্যান্ডের সামরিক স্থাপনা। রাজধানী তেহরান সহ বেশ কিছু শহরে রাতভর চলে ক্ষেপণাস্ত্র হামলা। মার্কাজি প্রদেশের একটি গ্রামে প্রাণ গেছে অন্তত 6 জনের। খুজিস্তান প্রদেশে নিহত 1 শিশু। ব্যাপক বিস্ফোরণের শিকার উত্তর তেহরানের ফরমানিয়ে এলাকা। পশ্চিমেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভস্ম হয়ে গিয়েছে ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র। পাল্টা জবাবে ইরাকের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইসরায়েলের রাজধানী সহ বেশ কিছু এলাকায়। ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় 2500 মেরিন সেনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, তাদের মূলত জরুরি পরিস্থিতিতে সাড়া দেয়া, নির্দিষ্ট ভূখণ্ড দখলে ব্যবহার করা হয়। নৌ ও আকাশ থেকে হামলা চালানো হলেও এই মেরিন সেনারাই ইরান যুদ্ধে মোতায়েন হতে যাওয়া প্রথম মার্কিন স্থলসেনা। পাশাপাশি পাঠানো হচ্ছে উভচর যুদ্ধ জাহাজও। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে ইরানের সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। 2 সপ্তাহ ধরে ইসরায়েলকে সঙ্গে নিয়ে অনবরত ইরানে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক ফাইটার জেট ও যুদ্ধ জাহাজ থেকে প্রতিদিনই ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে মার্কিন সেনারা। ছুড়ছে বিভিন্ন দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইলও। অপারেশন এপিক ফিউরির প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ নেতাদের হত্যা করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। গত 2 সপ্তাহ ধরে তাদের যৌথ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের বহু স্থাপনা। এরপরও শক্তিশালী পাল্টা জবাব দিচ্ছে আইআরজিসি। ইসরায়েলি ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন ঘাঁটিতে তাদের পাল্টা হামলায় বেশ চাপেই পড়েছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে চলমান যুদ্ধে স্থল সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, জাপানে অবস্থিত ঘাঁটি থেকে এরই মধ্যে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা। তাদের সঙ্গে রয়েছে উভচর জাহাজ ইউএসএস ট্রিপলি। এই যুদ্ধজাহাজ থেকেই সরাসরি মোতায়েনকৃত মেরিন সেনাদের রণক্ষেত্রে নামার কথা। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, এই মেরিন ইউনিট মোতায়েনকে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। কোনো সংকট মোকাবেলায় দ্রুত অভিযানের জন্য প্রশিক্ষিত এই ইউনিটগুলো। বলা হচ্ছে, ইরানের কোনো অঞ্চল কিংবা জ্বালানি স্থাপনার নিয়ন্ত্রণ নিতে তাদের ব্যবহার করা হতে পারে। চলমান যুদ্ধে এই মেরিন সেনারাই মোতায়েন হতে যাওয়া প্রথম মার্কিন স্থলবাহিনী। বিশ্লেষকদের মত, হামলা শুরুর 2 সপ্তাহ পর ওয়াশিংটনের এই পদক্ষেপ তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে আগামীকাল সিঙ্গাপুরের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হতে পারে। বেলা 12টায় ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নিতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার হয়। নিয়ম অনুযায়ী এরপর করা সিটি স্ক্যানের রিপোর্ট আসে আজ দুপুরের পর। সে রিপোর্ট সহ মেডিকেল সামারি পাঠানো হয়েছে সিঙ্গাপুরে। এর আগে শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং মির্জা আব্বাসের চিকিৎসার বিষয়ে জানতে চান ডাক্তারদের কাছে। দূরপাল্লার বাস ও গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আগামীকাল থেকে এসব পরিবহন পর্যাপ্ত জ্বালানি তেল পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার রাজধানীর গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, আগামীকাল থেকে বাসগুলো প্রয়োজন অনুযায়ী তেল পাবে। জানান, ঈদে ঘরমুখ মানুষের কাছ থেকে এখনও অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। অনিয়ম রোধে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এদিকে জ্বালানি তেলের সংকটের কারণে আজও রাজধানীর পেট্রোল পাম্পগুলোয় যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন যানবাহন চালক মালিকরা। 3 ঘন্টার লাইনে দাঁড়িয়ে আছে। পাম্প থেকে বলতেছে অনিশ্চিত, সন্ধ্যা হইতে পারে,
বা রাত্রেও হইতে পারে। আমার বাইকের তেল নাই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় একদম ইমার্জেন্সি অবস্থায় আছে। আমরা যেহেতু সিরিয়াল ভাবে দাঁড়ায় আছে রোজা রাইকা, হ্যাঁ এত কষ্ট করে দাঁড়ায় আছে মানুষ, 2 ঘন্টা 3 ঘন্টা যাবত দাঁড়ানো, তাদেরকে তেল দেয় না, তারা ইচ্ছাকৃত ভাবে অফ করে রাখে। আগামীকাল থেকে ঈদ যাত্রা সড়ক পথে মূলত চাপ পড়বে এবং সেটা বিবেচনা করে সরকার ইতিমধ্যেই আমি বলেছিলাম যে জ্বালানি সরবরাহ পর্যাপ্ত নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে, এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকেই কার্যকর ইনশাল্লাহ হতে যাচ্ছে। এবার একটু সরাসরি যুক্ত হয়ে ফিলিং স্টেশনগুলোর খবরাখবর জানাতে চাই আপনাদের দর্শক। আবার সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। তানভীর, সন্ধ্যার পর ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা দেখলেন আপনি? ছোঁয়া এই মুহূর্তে পরিবাগের একটি ফিলিং স্টেশনের সামনে আছি এবং এখানে এখন একদমই ভিড় কেন নেই এটার কারণটা যদি বলতে চাই, এখানে আসলে আমরা দেখেছি যে অনেক মোটরসাইকেলই কিন্তু এখানে এসেছিল, কিন্তু তারা সবাই তেল না পেয়ে কিন্তু চলে যাচ্ছে। এখন তেল আসলে এখানে নেই এবং তেল না থাকার কারণেই মূলত দেখা গিয়েছে যে এখানে তেল সরবরাহ বন্ধ আছে এবং তাদের যে ডিলার, তাদের যে ডিস্ট্রিবিউটর, তাদের পক্ষ থেকে তাদেরকে তেল সরবরাহ করা হয়নি। এবং এখানে আমরা যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে বৃহস্পতিবার থেকেই এখানে তেল সরবরাহ বন্ধ, যেহেতু মূল যে ডিলার তারা তেল দিচ্ছে না, এ কারণে তারাও হচ্ছে পরবর্তীতে গ্রাহকদেরকে তেল দিতে পারছে না। এবং এই বিষয়টিও কিন্তু এখানে লেখা আছে। আমরা দেখেছি যে অনেকেই আসলে আসছেন, অনেক মোটরসাইকেল আরোহী তারা এসেছেন তাদের যে নিজস্ব বাহনটি সেটাতে আসলে জ্বালানি তেল নেওয়ার জন্য, কিন্তু তারা আসলে পাচ্ছেন না। এবং অনেকে কিন্তু এখানে তেল না পেয়ে হতাশা প্রকাশ করেছেন, অনেকে উত্তেজিত হয়ে যাচ্ছেন এবং সবাইকে কিন্তু এই পাম্প থেকে, এই ফিলিং স্টেশন থেকে বলে দেওয়া হচ্ছে যে আগামীকালকে বিকেল 3টার সময় এখানে আবার তেল পাওয়া যাবে এবং তেল সরবরাহ স্বাভাবিক হবে। তবে এছাড়া অন্যান্য যেসব জ্বালানিগুলো রয়েছে সেই জ্বালানির সরবরাহ কিন্তু স্বাভাবিকই আছে এবং অন্যান্য যে সকল যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু এখন এই ফিলিং স্টেশনে এসে। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। রাশিয়া থেকে জ্বালানি কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা 30 দিনের জন্য স্থগিত করা হয়েছে। তাই রাশিয়া থেকে এখন কেউ জ্বালানি কিনলে নিষেধাজ্ঞার আওতায় আসবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেটের রায়নগর দপ্তরি পাড়ায় কয়েকশো শ্রমজীবী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিয়ে সরকার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে, তাই শঙ্কার কোনো কারণ নেই। তবে ভবিষ্যতে সংকট মোকাবেলায় জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন। এবারে ঈদযাত্রায় জ্বালানির ওপর কোনো প্রভাব পড়বে না বলেও জানান বাণিজ্যমন্ত্রী। দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় গতিশীলতা আনতে আরও 5 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন বরিশালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহে মোহাম্মদ রুকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজুন নবী চৌধুরী এবং কুমিল্লায় মোহাম্মদ ইউসুফ মোল্লা। গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের বাকি 3 স্তম্ভ সঠিকভাবে কাজ করতে বাধ্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার ইফতারে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যম গণমাধ্যম একটি উন্নত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমে যারা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে কাজ করেছে তাদের কণ্ঠ রোধ করা হয়েছিল। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে সরকারি দল বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। ইফতার আয়োজনে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করব, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির বিবেক। আপনারা বিবেক অনুযায়ী চলবেন। হায়াত মত আল্লাহ তাআলার হাতে। জন্ম একদিন নিয়েছি, মৃত্যু একবারই হবে। লড়তে হবে বীরের মতো, মাঝখানে আর কোনো আপোষ নাই। চিকিৎসা খরচ মেটাতে গিয়ে আর কেউ যেন সর্বশান্ত না হয়, এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে। বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের ইফতার মাহফিলে এই কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদুর রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। রোগী পরিবহনে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। মেডিকেল শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের ওপর জোর দেন ডাক্তার জুবাইদা। অনুষ্ঠানে দুস্থ ও জুলাই যোদ্ধা পরিবারের কাছে ঈদ উপহার তুলে দেন তিনি। আমাদের সংকল্প চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত নয়।
মানসম্মত চিকিৎসা সেবা ইনশাল্লাহ থাকবে সকলের দোরগোড়ায়। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি ও স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। দর্শক, ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় কাটছে নগরবাসীর। ক্রেতা ভিড় করছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে। সেখানে আছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ, তার সঙ্গে কথা বলতে চাই। ফয়সাল, শেষ মুহূর্ত কেনাকাটা কেমন জমে উঠেছে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ছোঁয়া আর মাত্র কয়েকদিন বাকি ঈদ উৎসবের। সেই ঈদ উৎসবের পরিবারের যে কেনাকাটা, শেষ মুহূর্তের সময় এসে পরিবারের সকলেই ভিড় করছেন রাজধানীর যে বিপণী বিতানগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক। সেখানে যদি বলি, শেষ সময়ে ক্রেতাদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। রাত এখন বাজে প্রায় 11টা। এই মুহূর্তে আমরা দেখছি ফিউচার পার্কে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আমরা তাদের সাথে কথা বলছি, যে তারা বলছেন যে আসলে যমুনা ফিউচার পার্কে যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত, এখানে দেশি বিদেশি সকল ব্র্যান্ডের জামা কাপড়, যে ঈদ উৎসবের অনুষঙ্গগুলো রয়েছে সেগুলো খুব সহজেই তারা পেয়ে যান। যার কারণেই তারা মূলত রাজধানীর অন্যান্য জায়গায় ঘোরাঘুরি না করে এক ছাদের নিচেই তারা প্রতি বছরের ন্যায় এবারও ছুটে এসেছেন এবং কেনাকাটা করছেন। এখানে আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তারা বলছেন এখানে যেমন দেশি বিদেশি সকল ব্র্যান্ডগুলো তাদের সাধ্যের মধ্যে রয়েছে, এক ছাদের নিচেই তারা খুব সহজেই সেগুলো নিতে পারেন। এর পাশাপাশি তারা বলছেন যে অনেকটা রিজনেবল প্রাইসেই সব কিছু কেনাকাটা করছেন। পরিবারের ছোট বড় প্রায় সকলের জন্যই এই যমুনা ফিউচার পার্কে তারা আসছেন এবং কেনাকাটা করছেন। আর যেহেতু ঈদের কয়েকদিন বাকি, বিক্রেতারাও বলছেন যে সময় বাড়ার সাথে সাথে তাদের বেচাকেনাও বাড়ছে এবং প্রত্যাশা করছেন যে সপ্তাহখানেক বাকি রয়েছে, সেই সপ্তাহেও আরও বেশি ক্রেতারা আসবেন এবং বেচাকেনা বাড়বে। ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন 5 বাংলাদেশি। শুক্রবার ভোরে রাজধানী মালের অদূরে ডিগুরা দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। আচমকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তে ছড়ায় আগুন। ঘটনাস্থলেই প্রাণ হারান তাজউদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, শফিকুল ইসলাম ও নূর নবী সরকার। গুরুতর আহত হন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন নামের 2 বাংলাদেশি। দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম। শুক্রবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপের ডিগুরাহ আইল্যান্ডে প্রাণ হারান হবিগঞ্জ বানিয়াচংয়ের সদর আলী সহ 5 বাংলাদেশি। পরিবারের অভাব অনটন দূর করতে বছর 2 আগে নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে মালদ্বীপে পাড়ি জমান বানিয়াচংয়ের সদর আলী। 3 সন্তানের লেখাপড়া আর সুন্দর ভবিষ্যতের আশায় ঋণ নিয়ে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। একটা ছেলে 2টা মেয়ে, মোট 3 জন সন্তান ওনার আছে। ওই সন্তানদের ভবিষ্যৎ কামনায় উনি চিন্তাধারা করে বাহিরে গিয়েছিল। অনেক টাকা ঋণ হয়ে গেছে, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মতো। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও স্ত্রী সন্তানদের সাথে কথা বলেছেন তিনি। বলেছিলেন ঈদের দিন নতুন পোশাকের ছবি পাঠাতে, কিন্তু তার আগেই নিভে যায় তার জীবন প্রদীপ। আমার মোবাইল থেকে তোমরা ছবি সব কেটে গেছি, ডিলেট হয়েছি। আমি তোমরা দেখতাম, তোমরা আমার ছবি তুলেছ। আমার আব্বা এই সুযোগটা আর খাইছিল না। আমার আব্বাই আমার সাথে কথা কইতে আসলাম, আমি নামাজও আসলাম, আমার আব্বাই কথা কইতে পারছেন না। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। প্রায় 10 বছর প্রবাস জীবন কাটিয়ে ঈদের পর বাড়ি ফেরার কথা ছিল বগুড়ার নূর নবী সরকারের। 2016 সালে ডিগুরাহ আইল্যান্ডে যান নূর নবী। তার বাড়ি ফেরার খবরে পরিবারের সদস্যরা নিচ্ছিলেন নানান প্রস্তুতিও। এর মধ্যে খবর আসে নূর নবী জীবিত ফিরছেন না, ফিরবে তার মরদেহ। 10 বছর হলো না, আসার কথা ছিল কুরবানি টাকা পাঠিয়ে দিতে ছিল, আমার কুরবানি আগে আসবে। আমরা কোনো খোঁজ খবর পাই নাই যে লাশটা কোন অবস্থায় আছে। আমি আকুলভাবে বিনীত আবেদন করি সরকারের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে, তারা যেন অতি দ্রুত পরিবারের কাছে লাশটা হস্তান্তর করে। স্বামীর মৃত্যুর সংবাদে বারবার মূর্ছা যাচ্ছেন লক্ষ্মীপুর সদরের বাসিন্দা তাজউদ্দিনের স্ত্রী অনন্তী বেগম। তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া পুরো এলাকা জুড়ে। জারিন অর্নি, যমুনা নিউজ।
আর মাত্র একদিন পরই পর্দা নামবে প্রাণের বইমেলার। এবার 18 দিনের মেলা শেষ হবে আগামীকাল। শেষ থেকে তাই বিদায়ের সুর। বইমেলার শেষ ছুটির দিন ছিল আজ। সকালে শিশু প্রহর শেষে বিকেল থেকে বইয়ের সাগরে ডুব দেয় ছেলে বুড়ো সব বয়সীরা। এবারের মেলায় ভিড় কম থাকায় স্টলগুলো ঘুরে দেখাই ছিল স্বস্তি বলছেন পাঠকরা। আবার বইমেলা মানেই যাদের কাছে মানুষের সমাগম আর উপভোগ্য পরিবেশ, মনটা কিছুটা খারাপ তাদের। তবে পাঠক সমাগম কম হওয়ায় যে ক্ষতির চরম সংখ্যা ছিল স্টল কর্তৃপক্ষের, তা খানিকটা কমেছে। খরচ কোনো মতে উঠিয়ে আনা গেছে বলছেন প্রকাশকরা। সংখ্যা ছিল যে খরচ উঠে আসবে কিনা, সেখান থেকে কিছুটা হয়তো আমরা আশা করছি হয়তো উঠে আসবে। পুরোপুরি স্টাফদের বেতন না উঠে আসলেও খরচটা উঠে আসার সম্ভাবনা। অনেক নতুন বই পাবলিশ হয়েছে, তারপর হলো নিউ ফরেন বুকস আসছে এবং অনেক ধরনের বুকে ভ্যারাইটিও দেখছি কিছু ছোট ছোট স্টলে। সো এই দিক দিয়ে অনেক ভালো লাগছে। অন্যবারের তুলনায় একটু সুবিধা হচ্ছে ঘুরে দেখতে, এটাই। কারণ অন্যবার এসে ভিড়ের মধ্যে বই খোঁজা এটাও অনেক কঠিন হয়ে যায়। দর্শক, এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।